আচ্ছা, টাকা নিয়ে আমরা যা কিছু জানি বা শিখেছি পুরোটাই যদি ভুল হয়, রবার্ট কিওসাকির লেখা কনস্পিরেসি অব দ্য রিচ বইটা ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে এনে দাঁড় করায়। আজকে আমরা এই বইয়ের সেই সব বিস্ফোরক ধারণাগুলো নিয়ে কথা বলবো, যা হয়তো অর্থ নিয়ে আমাদের চিন্তা ভাবনার জগৎটাকেই নাড়িয়ে দিতে পারে। তো চলুন শুরু করা যাক বইয়ের সবচেয়ে বিতর্কিত দাবিটা দিয়ে। কিওসাকি বলছেন, আমাদের স্বপ্নের বাড়ি, যেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করি, সেটা নাকি আসলে কোনো সম্পদই না, বরং এটা একটা দায়। মানে এটা আমাদের পকেটে টাকা আনার বদলে উল্টো টাকা বের করে নিয়ে যায়। কি অবাক লাগছে? বইটার মূল কথাই হলো এই যে আর্থিক ব্যবস্থা, এটা শুধু জটিলে নয়, এটা আসলে ইচ্ছাকৃতভাবেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাধারণ মানুষ সবসময় অন্ধকারে থাকে আর টাকার জন্য সংগ্রাম করতে করতে জীবন কাটিয়ে দেয়। আর এই ষড়যন্ত্রের শুরুটা হয় জানেন কোথায়? আমাদের স্কুল থেকে, যেখানে সব কিছু শেখানো হয় কিন্তু ইচ্ছাকৃতভাবেই টাকার বিষয়ে কোনো শিক্ষাই দেওয়া হয় না। এর ফলে কি হয়? আমরা এমন একটা প্রজন্ম তৈরি করি যারা আর্থিকভাবে প্রায় নিরক্ষর, আর এই অজ্ঞতার কারণে তারা ঋণের জালে জড়িয়ে পড়ে, ভুল সিদ্ধান্ত নেয়, আর সমাধানের জন্য আবার সেই ব্যাংক আর সরকারের কাছে হাত পাততে বাধ্য হয়। ইতিহাসের দুটো মুহূর্ত টাকার খেলার নিয়মটাকে একেবারে বদলে দিয়েছে। প্রথমটা 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন যখন ডলারকে সোনা থেকে আলাদা করে দিলেন, তখন ডলার হয়ে গেল একরকম মনোপলি মানি, মানে শুধুই ছাপানো কাগজ। আর দ্বিতীয়টা হলো 2008 সাল, যখন ডাও জোন্স 777 পয়েন্ট পড়ে গেল আর মহামন্দার পর সবচেয়ে বড় আর্থিক সংকট তৈরি হলো। এই দুটো ঘটনাই পুরো সিস্টেমে অসংখ্য অস্থিরতা তৈরি করে। 7.8 ট্রিলিয়ন ডলার। ভাবা যায় এই বিপুল পরিমাণ টাকা মার্কিন সরকার খরচ করেছিল বড় বড় ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য। কিওসাকি এটাকে বলছেন ধনীদের জন্য কল্যাণ। কেন? কারণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকেই বাঁচানো হয়েছিল যাদের ভুলের কারণে এই সংকটটা তৈরি হয়েছিল। আর সাধারণ মানুষ, তারা এর বিনিময়ে কিছুই পায়নি। তো এই পুরো ব্যবস্থাটা টিকে আছে কিছু পুরনো ধারণার উপর। কিওসাকি এগুলোকে বলেন টাকার রূপকথা। এই পরামর্শগুলো শুনতে খুব নিরাপদ মনে হয়, কিন্তু এগুলোই আসলে মানুষকে দিনের পর দিন আর্থিক কষ্টের দিকে ঠেলে দেয়। এই যে দেখুন, পার্থক্যটা কতটা পরিষ্কার। একদিকে আছে সেই পুরনো উপদেশ যা আমাদের শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, চাকরি করো, টাকা জমিয়ে রাখো। আর অন্যদিকে আছে আসল বাস্তবতা, যেখানে ধনীরা সম্পূর্ণ অন্য নিয়মে খেলে। আসল সত্যিটা হলো, স্কুলে টাকা নিয়ে কিছুই শেখানো হয় না। মুদ্রাস্ফীতির কারণে যারা টাকা জমায় তারা আসলে লস করে। বাড়ি একটা দায়, আর জ্ঞান ছাড়া শুধু বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে কোনো সুরক্ষাই পাওয়া যায় না। তাহলে এখন প্রশ্ন হলো, এই আর্থিক ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? উপায় একটাই, পুরনো রূপ কথাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে সেই নতুন ভাষা আর নিয়মগুলো শিখতে হবে যেগুলো মেনে ধনীরা চলে। নতুন নিয়মে খেলতে হলে সবার আগে দরকার একটা শক্তপোক্ত আর্থিক শিক্ষা, আর সেটা শুরু হয় 3টা খুব বেসিক স্টেপস দিয়ে। প্রথমত, টাকার ভাষাটা শিখতে হবে, মানে অ্যাসেট বা সম্পদ কি, লায়াবিলিটি বা দায় কি, আর ক্যাশ ফ্লো কাকে বলে। দ্বিতীয়ত, শুধু ক্যাপিটাল গেইন বা লাভের দিকে না তাকিয়ে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের দিকে মনোযোগ দিতে হবে। আর সবশেষে দায় নয়, সম্পদ অর্জন করতে হবে। এবার আসা যাক সেই জায়গাটায়, যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনী আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি করে দেয় এই একটা জিনিস, সম্পদ এবং দায়ের আসল মানেটা বোঝা। সংজ্ঞাটা কিন্তু একদম সহজ, কিন্তু বেশিরভাগ মানুষই এটা ভুল বোঝে। সম্পদ হলো এমন কিছু যা পকেটে টাকা আনে, আর দায় হলো এমন কিছু যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। ব্যাস এটুকুই। এই সাধারণ পার্থক্যটা না বোঝার কারণেই কিন্তু অনেকে সারা জীবন আর্থিক সমস্যায় ভোগে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সম্পদ মানে হলো যা পকেটে একটা টাকার স্রোত বা ক্যাশ ফ্লো তৈরি করে, আর অন্যদিকে দায় সেই স্রোতটাকে শুষে নেয়। ধনীরা সবসময় সম্পদ কেনে, আর সাধারণ মানুষ তারা দায় কিনে সেটাকে সম্পদ বলে মনে করে। স্কুলে তো আমরা সবাই রিপোর্ট কার্ড পেয়েছি, তাই না? কিন্তু বড়দের দুনিয়ায় আসল রিপোর্ট কার্ড হলো এইটা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট।
একজন ব্যাংকার কিন্তু স্কুলের রিপোর্ট কার্ড দেখতে চাইবে না, সে দেখতে চাইবে এই স্টেটমেন্ট, কারণ এটাই দেখিয়ে দেয় যে একজন মানুষ তার আর্থিক জীবনটা আসলে কতটা ভালোভাবে চালাচ্ছে, তার সম্পদ কোথায় আর দায় কোথায়। আর্থিক স্বাধীনতার চূড়ান্ত ধাপটা আসলে কোনো কৌশল নয়, এটা পুরোপুরি একটা মানসিকতার পরিবর্তন। ক্রেতার ভূমিকা থেকে বেরিয়ে এসে বিক্রেতার আসনে বসার মাইন্ডসেট। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, যারা আর্থিক সমস্যায় ভোগেন তাদের কাছে বিক্রি করার মতো জিনিস আসলে একটাই, সেটা হলো তাদের শ্রম, যার বিনিময়ে তারা বেতন পায়। মানে তাদের কাছে বিক্রির জন্য একটাই টিকিট আছে। অন্যদিকে যাদের উদ্যোক্তা মানসিকতা আছে তারা বিক্রি করতে ভালোবাসে, তারা এমন পণ্য বা পরিষেবা তৈরি করে যা অনেকের কাছে বিক্রি করা যায়, ফলে তাদের কাছে বিক্রির জন্য লক্ষ লক্ষ টিকিট থাকে। কিওসাকির একটা অসাধারণ কথা আছে এখানে, তিনি বলেন, আমি সেরা লেখক নই, আমি বেস্ট সেলিং লেখক। এর মানে কি? এর মানে হলো আর্থিক সাফল্যের জন্য একটা জিনিস ভালোভাবে তৈরি করার চেয়েও সেটাকে ভালোভাবে বিক্রি করার ক্ষমতা অনেক বেশি জরুরি। অথচ এই দক্ষতাটাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? কয়েকটা পয়েন্ট মাথায় রাখা দরকার। প্রথমত, প্রচলিত আর্থিক পরামর্শকে সবসময় প্রশ্ন করতে হবে। দ্বিতীয়ত, মনে রাখতে হবে স্কুলে আর্থিক শিক্ষা দেওয়া হয় না। তৃতীয়ত, 1971 সালের পর থেকে টাকার নিয়ম বদলে গেছে। চতুর্থত, সম্পদ মানে শুধু সেটাই যা পকেটে টাকা আনে। আর সবশেষে, সম্পদ তৈরির জন্য কেনার চেয়ে বেশি বিক্রি করার দিকে মনোযোগ দিতে হবে। এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করা না, এটা হলো ভবিষ্যতের জন্য তৈরি থাকা। তাই শেষ প্রশ্নটা সবার নিজের কাছে, পরের অর্থনৈতিক সংকট তো আসবেই, এটা নিশ্চিত। তখন কি হবে? আমরা কি সেই সিস্টেমের শিকার হব যা আমাদের অন্ধকারে রাখতে চায়, নাকি নতুন নিয়মগুলো শিখে পুরো খেলাটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।